নমস্কার, রিপাবলিক বাংলা আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। তনয় রয়েছে এই মুহূর্তে আপনাদের সঙ্গে দিনের শেষে বাছাই করা বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর নিয়ে। আপনারা জানেন ইতিমধ্যেই আজ থেকে শুরু হয়ে গেল শ্রাবণী মেলা, অর্থাৎ তারকেশ্বরে বাবা তারকনাথ ধামে সেখানেই শ্রাবণী মেলা আজ থেকে শুরু, যার উদ্বোধনে আজ সেখানে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তারকেশ্বরে শ্রাবণী মেলার উদ্বোধনের পাশাপাশি গত তৃণমূল কংগ্রেসের যে সরকার ছিল, অর্থাৎ 15টা বছর ধরে রাজ্যে ক্ষমতায় থাকা তৃণমূল কংগ্রেস, তারা কার্যত ব্রাত্য করে রেখেছিল, বঞ্চিত করে রেখেছিল তারকেশ্বরকে, বাবা তারকনাথের ধামকে, যা এবার বর্তমানে সরকার তারা ঢেলে সাজাচ্ছেন। আপনাদেরকে জানাই, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি আজ মঞ্চ থেকে ঘোষণাও করেছেন পুরী ধামের মতন করেই, অর্থাৎ পুরী ধামের আদলেই সাজিয়ে তোলা হবে এই তারকেশ্বর তারকনাথের ধামকেও। हर हर भोले बाबा तारकेश्वर धाम की। সন্ত শোভাযাত্রা দিয়ে শুরু শ্রাবণে শৈব তীর্থে শিব আরাধনা। তারকেশ্বর মন্দির সংলগ্ন বৈদ্যপুর মাঠে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতেই উদ্বোধন হয় শ্রাবণী মেলার। আমরা কমিটি তৈরি করেছি। শ্রাবণী মেলা উপলক্ষে প্রতি সোমবার পুণ্যার্থীদের উপর হেলিকপ্টারে পুষ্পবৃষ্টি করা হবে বলেই জানান মুখ্যমন্ত্রী। আমি উত্তরপ্রদেশের যশস্বী মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে দেখে উৎসাহিত অনুপ্রাণিত হয়েছি। এখানে যদি আবহাওয়া ভালো থাকে, প্রত্যেক সোমবার সরকারের পরিবহন দপ্তরের হেলিকপ্টার পুষ্পবৃষ্টি গোলাপ বৃষ্টি করতে থাকবে। তারকেশ্বরে শ্রাবণী মেলার সূচনায় বিগত তৃণমূল জমানা নিয়েও সুর চড়ান মুখ্যমন্ত্রী। তারকেশ্বর ধাম অবহেলিত ছিল। আমরা মনে করি, আমি নিজে প্রত্যক্ষ সাক্ষী, বিগত সরকার এক চোখ বন্ধ করে রাখতেন। লোক ধর্ম পালন করতে গেলে কোন সরকারের একটা চোখ বন্ধ রাখা উচিত নয়, দুটো চোখ খুলে রাখা উচিত। সরকার বদলের পর রাজ্যের তীর্থক্ষেত্রগুলি উন্নয়নে জোর দিয়েছে রাজ্য সরকার, গড়ে উঠছে তীর্থক্ষেত্র সার্কিট। বর্তমান পশ্চিমবঙ্গ সরকার তীর্থক্ষেত্র সার্কিট তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে। মুর্শিদাবাদের কিরিটেশ্বরী থেকে কুচবিহারের মদনমোহন জিউ হয়ে জলপাইগুড়ির জলপেশ হয়ে বীরভূমের তারাপীঠ পর্যন্ত একটি তীর্থক্ষেত্র সার্কিট তৈরি হবে। তার জন্য আগামী 2 বছর 1000 কোটি টাকা বাজেটে বরাদ্দ করা হয়েছে। রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ তীর্থক্ষেত্র তারকেশ্বর, বাংলা সংস্কৃতির সঙ্গেও এর যোগ নিবিড়। শ্রাবণী মেলার সঙ্গেও জুড়ে রয়েছে ঐতিহ্য, সেই ঐতিহ্যের উদযাপন রাজ্য সরকারের। রিপাবলিক বাংলা। শ্রাবণী মেলা এবার জাতীয় মেলা, আর এই শ্রাবণী মেলার উদ্বোধনেই আজ তারকেশ্বরের মাটিতে পৌঁছে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর লক্ষ লক্ষ পুণ্যার্থীরা এই গোটা মাস জুড়ে যেভাবে শ্রাবণী মেলায় তারা উপস্থিত হবেন, তাদের জন্য বিশেষ ব্যবস্থাপনা রাজ্য সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে। তাদের জন্য একদিকে যেমন থাকছে অস্থায়ী হাসপাতাল, থাকছে স্বাস্থ্যকেন্দ্র, যদি কেউ আচমকা অসুস্থ হয়ে পড়েন পুণ্যার্থীদের মধ্যে থেকে কেউ, তাহলে তারা সেখানে গিয়ে চিকিৎসা পরিষেবাটুকুনি পাবেন। আর অন্যদিকে থাকছে পানীয় জলের ব্যবস্থা, এমনকি বিশ্রাম নেওয়ার ব্যবস্থাও। এছাড়াও থাকছে আরও অন্যান্য অনেক রকমের সহযোগিতা, তৎপরতা রাজ্য সরকারের তরফ থেকে। বঙ্গে শ্রাবণী মেলা এবার জাতীয় মেলা। শ্রাবণ মাস জুড়ে লাখ লাখ পুণ্যার্থীর সমাগম তারকেশ্বরে। তাদের পাশে থাকার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শেওড়াফুলি থেকে তারকেশ্বর যাওয়ার পথে প্রতি 5 কিলোমিটার অন্তর অন্তর সেবা কেন্দ্র স্থাপন করছে সরকার। পুলিশের সহায়তা ক্যাম্প, টেম্পোরারি মেডিকেল ক্যাম্প আমরা সেই ব্যবস্থাও করেছি। যেমন কথা তেমন কাজ। তারকেশ্বরের শ্রাবণী মেলা প্রাঙ্গণে তৈরি হচ্ছে 30 বেডের অস্থায়ী হাসপাতাল, রয়েছে ভ্রাম্যমাণ হাসপাতালও।
মোটামুটি 30 শয্যার একটা হসপিটাল করা হয়েছে। বেসিক যে ইমার্জেন্সি নিডসগুলো, অক্সিজেনের কারো যদি শ্বাসকষ্টের সমস্যা হয়, অক্সিজেন সাপ্লাই বা স্যালাইন চালানো বা যেগুলো এমার্জেন্সির যে অসুবিধাগুলো, সেগুলো সবই এখানে ব্যবস্থা রাখা আছে। এলএস আছে, এমনি অ্যাম্বুলেন্সও রাখা আছে। দরকার হলে আমরা আমাদের হাসপাতাল এখান থেকে একদম কাছে, মানে যেটা আমাদের রুরাল হসপিটাল, সেখানে তাকে শিফট করে নেওয়া যাওয়া হবে। সরকারের প্রতিশ্রুতি মতো সেবা কেন্দ্র তৈরি হয়েছে তারকেশ্বরের যাত্রা পথেও। তারকেশ্বরে আসবেন তাদের যাতে কোনো রকম যাত্রাপথে অসুবিধা না হয়, তার জন্য তাদের খাবার দাবারের বন্দোবস্ত, জলের যেমন বন্দোবস্ত রয়েছে, ঠিক একই সঙ্গে খাবারেরও বন্দোবস্ত রয়েছে। এবং একই সঙ্গে চিকিৎসা কেন্দ্র, প্রত্যেকটি সেবা কেন্দ্রে যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে চিকিৎসা কেন্দ্র। চিকিৎসা কেন্দ্রের পাশাপাশি রাস্তায় রয়েছে পানীয় জল, শৌচাগার ও বিশ্রামের ব্যবস্থা। ভাবে একেবারে রাস্তার ওপরে এইগুলো তৈরি করে রাখা হয়েছে এবং যেখানে একেবারে সিনটেক্সের দরজা রয়েছে আলাদা করে, এবং সেই দরজা এবং একেবারে প্রত্যেকটা জায়গা আলাদা আলাদা করে ভিতরে ট্যাপের ব্যবস্থা রয়েছে, জলের ব্যবস্থা রয়েছে। তার পাশাপাশি পর্যাপ্ত পানীয় জলের ব্যবস্থা রয়েছে, একাধিক ট্যাপ কল রয়েছে এবং একই সঙ্গে বেসিন রাখা রয়েছে। এবং সেখানে প্রতিবারের মতো এবারেও পুণ্যার্থীদের জন্য থাকছে ভান্ডারার ব্যবস্থা। সরকারের পাশাপাশি পুণ্যার্থীদের সাহায্যে তৈরি বেসরকারি সংগঠনগুলিও। বিশ্রাম নিতে পারবেন, তার জন্য বেডিং ব্যবস্থা রাখা হচ্ছে, পাশাপাশি একই সঙ্গে একটা মঞ্চ করা হচ্ছে। সেই আমাদের ওই ভেতরে আপনার ওই ভাত ডাল সবজি খাওয়ানো হয়, বাইরে আমাদের টেবিল থাকে, বাইরে টেবিলে মানে টিফিনের মানে লুচি তরকারি হালুয়া পায়েস বিভিন্ন রকম আইটেম থাকে। মুখ্যমন্ত্রীর ঘোষণার পর অন্য মাত্রা পেয়েছে শ্রাবণী মেলা। সেই উপলক্ষে নতুন রূপে সেজে উঠেছে তারকেশ্বর। সাজছে তরুণ, নজর কাড়ছে লেজার শো। সুখেন্দু সরকার ও পিঙ্কি অধিকারীর রিপোর্ট, রিপাবলিক বাংলা। পুরনিয়োগ দুর্নীতিতে এবার নাম জড়ালো ফিরহাদ হাকিমের। পুরো নিয়োগ দুর্নীতি এবং সেই দুর্নীতিতে এবার পুর ও নগর উন্নয়নের প্রাক্তন মন্ত্রী ফিরহাদ হাকিমের নাম জড়িয়ে যায়। এমনকি এই অভিযোগও শুনতে পাওয়া যায় যে তার সুপারিশে নাকি দক্ষিণ দমদম পুরসভায় সেখানে এই পুরসভাতে নিয়োগও হয়েছে এবং সর্বোপরি এর জন্য বৈঠকও ডাকা হয়। কে কতজন নাম সুপারিশে করতে পারবে সেই বিষয় নিয়েও হয় বৈঠক। পুরনিয়োগ দুর্নীতিতে ফিরহাদ যোগ, ইডির চার্জশিটে চাঞ্চল্যকর তথ্য। ইতিমধ্যে সুজিত বসুর বিরুদ্ধে আদালতে চার্জশিট পেশ করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সেখানে একাধিক চাঞ্চল্যকর তথ্য উল্লেখ রয়েছে, যেখানে ববিদা এবং সুজিতদার নাম করে আলাদা ফাইল ছিল, সেই ফাইলে আলাদা করে নাম নথিভুক্ত ছিল যাদেরকে সুপারিশ করা হচ্ছে। অর্থাৎ এইভাবেই দুর্নীতি করা হয়েছে, এইভাবেই পুরসভা দুর্নীতি হয়েছে। দক্ষিণ দমদম পুরসভায় নিয়োগের সুপারিশের কোটা ছিল আলাদা আলাদা। সুপারিশের সেই ফাইল এবার ইডির হাতে। পৌরসভার ভাইস চেয়ারম্যান হিসেবে ছিলেন সুজিত বসু। সেক্ষেত্রে কিছু সংখ্যা নির্ধারিত করা হতো। কাউন্সিলররা 2 জন করে সুপারিশ করবেন এবং চেয়ারম্যান তিনি 5 জন করে সুপারিশ করতে পারবেন। এবং সেখানে সেই চার্জশিটে কোট আনকোট ববিদা বলে উল্লেখ রয়েছে, যিনি 6 জনকে সুপারিশ করতে পারবেন। একা ফিরহাদ নয়, ঘুরপথে পুরসভায় চাকরি দিয়েছিলেন সুজিত বসু। সুপারিশ ফর্দে নাম রয়েছে তাঁরও। পুরসভার হেল্পার থেকে শ্রমিক, টাকার বিনিময়ে নাম সুপারিশ করেছিলেন কলকাতার প্রাক্তন মেয়রও। দক্ষিণ দমদম পুরসভায় 6 জনের নাম সুপারিশের কোটা ছিল ফিরহাদের। হেল্পার নিয়োগে সুপারিশ করেছিলেন ফিরহাদ, মজদুর নিয়োগেও ছিল সুপারিশ। এরা তো কাণ্ডারি ছিল না, এখন রং বদলানোর প্রচেষ্টায় রয়েছেন। কিন্তু এরা কি করেছিল আমাদের থেকে ভালো সাংবাদিকরা জানে। ফিরহাদ হাকিম, সুজিত বোস, আমাদের বালু, জ্যোতিপ্রিয় মল্লিক, নির্মল ঘোষ, কারকে ছেড়ে কাকে ধরবো, সবকটি তো তাই। তৃণমূলের নীতি তো দুর্নীতি, তো সুতরাং ওরা নীতি অনুযায়ী কাজ করেছে, দুর্নীতি অনুযায়ী কাজ করেছে। পুরো নিয়োগ দুর্নীতি নিয়ে সরব রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। এক একটা পুরসভায় দেখুন, পয়সা নেই উন্নয়ন করে, রাস্তা নেই, জল নেই, বিদ্যুৎ নেই, ড্রেন পরিষ্কার হয় না, ড্রেন হয় না। অথচ শত শত লোককে ওখানে ঢুকিয়েছেন নেতারা, এদের কাছ থেকে টাকা নিয়ে ঢুকিয়েছে। এরা কেউ কাজে আসে না, বাড়িতে বসে পয়সা পায়, ইনভেস্ট করে দিয়েছে। আর মানুষ চিন্তা ভাবনা করেন, বলতে গেলে তাকে চমকাবে, ভয় দেখাবে। এর পরিবর্তন হবে এবং একটু সময় লাগবে। তৃণমূল জামানায় চুরি দস্তুর, কয়লা, বালি থেকে চাকরি, গাছ, কিছুই ছাড়েনি তৃণমূল নেতারা। সরকার বদলাতেই খুলছে চুরির ফাইল। মেঘা রায় রিপোর্ট, রিপাবলিক বাংলা। ইটভাটায় লুটের অভিযোগ, তা আবার 2021 সাল।
অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে উঠেছে এই অভিযোগ। অত্যন্ত ডাকাবুকা একজন তৃণমূল কংগ্রেসের নেতা ছিলেন বলবো, তা অবশ্য এখন বলা যাচ্ছে না, কারণ অনুব্রত মণ্ডল তিনি অবশ্য দূরত্ব বাড়িয়েছেন কালীঘাট তৃণমূল থেকে, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়ে তিনি ঋত শিবিরে ইতিমধ্যেই যোগ দিয়েছেন। সর্বোপরি এহেন অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে এবার যে অভিযোগ সামনে আসছে তাতে কোথাও না কোথাও গিয়ে তিনি ফাঁপড়ে পড়েছেন। নিম্ন আদালতে ধাক্কা খাওয়ার পর যে কারণের জন্য তাকে ছুটতে হচ্ছে হাইকোর্ট পর্যন্ত। অনুব্রত মণ্ডল বীরভূমে একসময় যার কথায় বাঘে গরুতে এক ঘাটে জল খেত, হুমকির রাজনীতি ছিল অনুব্রত মণ্ডলের পরিচিতি। বদলের বাংলায় এহেন অনুব্রতই এখন কাঁপছেন। শান্তিনিকেতন থানায় দায়ের হওয়া একটি এফআইআর, আর এরপর থেকেই যেন পায়ের তলার মাটি সরতে শুরু করেছে অনুব্রত। 2021 সালে বীরভূমে ইট ভাটায় হামলা, 30 লক্ষ টাকার ইট লুঠের অভিযোগ অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে। সেই মামলায় গ্রেফতারির খাঁড়া এখন অনুব্রতর মাথার ওপর। সিউড়ি জেলা জজ আদালতে আগাম জামিনের আবেদন করেও মেলেনি রেহাই। শেষমেশ মরিয়া হয়ে মঙ্গলবার কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে আগাম জামিনের আবেদন জানালেন তিনি। শান্তিনিকেতন থানায় তার বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে এবং সেই মামলাতেই তিনি আগাম জামিনের আবেদন জানিয়েছেন। তিনি ভয় পাচ্ছেন তাকে গ্রেপ্তার করা হবে। এর আগে তিনি নিম্ন আদালতে বোলপুরে এই মামলায় আগাম জামিনের আবেদন জানিয়েছিলেন, যদিও তা খারিজ হয়ে যায়। এবার তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের ঘরে এই মামলার আগামীকাল শুনানি। রাজ্য সরকার পরিবর্তনের পর একের পর এক অভিযোগ সামনে এসেছে তৃণমূলের একাধিক নেতার বিরুদ্ধে। সেই তালিকায় এবার জুড়ে গেলেন অনুব্রত মণ্ডলও। কারণ হচ্ছে বাঁচার জন্য এখান থেকে ওখানে পিলার টু পোস্ট দৌড়বে, যা করে রেখেছে তাতে কয়েক বছর খেটে এসছে, বাকি আরেকবার ঢুকলে আরও কয়েক বছর খাটতে হবে। সবারই আতঙ্ক আছে প্রাণে, সেই জন্যই একই ব্যাপার। এই দলে চোর ছাড়া আর কে আছে, ফলে ভয় তো আছে ধরা পড়ার, জেলে যাওয়ার। রাজ্যে পালাবদলের পর থেকেই সাধারণ মানুষের এই ঘুরে দাঁড়ানো তৃণমূলের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। অন্যায়কারী যেই হোক তাকে আইনের কাঠগড়ায় দাঁড়াতেই হবে। বদলের বাংলায় সবের হিসেব হবে। সরকারের সাফ বার্তা, আইনের চোখে সবাই সমান, তাই প্রভাবশালী নেতা হন বা সাধারণ মানুষ, অভিযোগ উঠলে তদন্ত হবে। ন্যায় বিচারের পথেই এগোবে বাংলা। রিপাবলিক বাংলা। নবান্নে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহানের সঙ্গে আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং অন্যান্য তার ক্যাবিনেটের মন্ত্রীরা তারা বৈঠক করেন এবং সেখানে নিঃসন্দেহে একটা বড় সিদ্ধান্ত নেওয়া হয়। কি সেই সিদ্ধান্ত? আবাসে ভুরি ভুরি তো দুর্নীতির অভিযোগ আপনারা শুনেছেন গত তৃণমূলের জমানায়। এবার সেই দুর্নীতির গেরো কাটিয়ে কার্যত আবাস যোজনার, প্রধানমন্ত্রী আবাস যোজনার সুবিধা পেতে চলেছেন আরও একবার এই বাংলার মানুষ। অনুমোদন দেওয়া হয়েছে 1 লক্ষ পাকা বাড়ি এবং এই পাকা বাড়ির সুবিধা এবার পাবেন আবাসে যারা মূলত আবেদন জানাবেন তারা। এই বড় সিদ্ধান্ত ইতিমধ্যেই নেওয়া হয়েছে আজকের এই বৈঠকে। দিয়েছিলাম হাতে কাজ, পেটে ভাত, মাথায় ছাদ। হাতে কাজ, পেটে খাবার ও মাথার ছাদের প্রতিশ্রুতি ছিল বিজেপির। এবার প্রতিশ্রুতি পূরণের পালা। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান দুদিনের পশ্চিমবঙ্গ সফরে ছিলেন। নবান্নে উচ্চ পর্যায়ে বৈঠকে একগুচ্ছ সিদ্ধান্ত হয়েছে, যার মধ্যে সবথেকে বেশি উল্লেখযোগ্য আবাসের বাড়ি। শুভেন্দু অধিকারী জানান যে 1 লক্ষ বাড়ি দেওয়ার বা স্যাংশন দেওয়ার সিদ্ধান্ত কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নিয়েছেন এই বৈঠকে। ইতিমধ্যেই তালিকা তৈরির কাজ নবান্ন শুরু করেছে। তৃণমূল জমানার অন্ধকার কেটেছে, আবাস যোজনাতেও কাটল ফাঁড়া। পাকা বাড়ির অনুমোদন সরকারের। আর মাথায় ছাদের ক্ষেত্রে আজকে তো 1 লক্ষ বাড়ির স্যাংশন আমরা পেয়েছি এবং 20 জুলাই পর্যন্ত তালিকা তৈরির সময় ছিল। বর্ষা এবং ইত্যাদি দেখে আমাদের আবেদন মঞ্জুর করে 15ই আগস্ট পর্যন্ত বাড়ির তালিকা তৈরির জন্য তিনি অনুমোদন দিয়েছেন। শুধু মাথার ছাদ নয়, মানুষের হাতে কাজও দিয়েছে ডাবল ইঞ্জিন সরকার। দুর্নীতির জট কাটিয়ে জেলায় জেলায় চালু হয়েছে জি রামজি প্রকল্প। গ্রামবাসীদের হাতে এসেছে 125 দিনের কাজ। 125 দিনের কাজ। ইতিমধ্যে 2,56,00,000 কার্ড, জব কার্ড চিহ্নিত হয়েছেন। আরও যারা প্রাপক আবেদন করলে তাদের কার্ডও অনুমোদন করার নীতিগত সিদ্ধান্ত তিনি আধিকারিকদের নিতে দায়িত্ব দিয়েছেন। তৃণমূল জমানায় দুর্নীতির ফাঁসে আটকে ছিল কেন্দ্রীয় প্রকল্প। মানুষকে হাতে পাতে মেরেছিল তৃণমূল নেতারা।
আবাস যোজনায় বাস করছিল দুর্নীতির ঘুণ পোকা। তথৈবচ দশা ছিল 100 দিনের কাজও। নবান্নে বসে সেই দুঃস্বপ্নের স্মৃতিচারণ করেন শিবরাজ সিং চৌহান। लेकिन तत्कालीन राज्य सरकार के असहयोग के कारण जो काम बरसों पहले शुरू हुए थे वो काम कभी पूरे नहीं हुए। পরিস্থিতি বদলেছে, দুর্নীতির অন্ধকার কেটেছে। 82,492 करोड़ के कामों की सारी बाधाएं आपने दूर करके बंगाल के विकास को नई गति दी है, दिशा दी है। রাজ্যে এসেছেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান। নবান্নে তার সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও অন্যান্য মন্ত্রীরা। সেই বৈঠকেই আশার আলো, দুর্নীতির অন্ধকার কেটে উন্নয়নের আলো বঙ্গে। অনুপম পাত্রের রিপোর্ট, রিপাবলিক বাংলা। রাজ্যের 81,000 স্কুলের কার্যত ভোল বদল হতে চলেছে। অন্ধকার কেটে আলোর দিশা এবার দেখাতে শুরু করেছে রাজ্য সরকার। আপনাদেরকে জানাই, এই সকল সরকারি স্কুলগুলোতে সেখানে যেমন বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা থাকছে, ঠিক তার পাশাপাশি মেয়েদের জন্য আরও বড় ঘোষণা এবং বড় সিদ্ধান্ত নিঃসন্দেহে। তার কারণ স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন বসানো হচ্ছে এবং একই সঙ্গে মিড ডে মিলের দিকেও কিন্তু বিশেষ নজর রাজ্য সরকার তারা দিয়েছেন এবং দিচ্ছেনও। যে কারণে কার্যত রাজ্য সরকারের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন, সাধুবাদ জানিয়েছেন গোটা রাজ্যের মানুষ। ন্যাশনাল এডুকেশন পলিসির অন্তর্গত এই শিক্ষাকে আমরা উচ্চমানের শিক্ষায় নিয়ে যাব। রাজ্যের শিক্ষা ব্যবস্থায় নতুন ভোর, ঢেলে সাজবে রাজ্যের সরকারি স্কুল। আমরা 81,000 বিদ্যালয়ে টার্গেট নিয়েছি। গ্যাসে মিড ডে মিল রান্না হবে, অত্যন্ত পরিচ্ছন্ন শৌচালয় থাকবে, জায়গায় আর্সেনিক মুক্ত পরিশ্রুত পানীয় জল থাকবে, পরিচ্ছন্ন একটা হাইজেনিক পরিবেশ তৈরি হবে। বাম জমানা থেকেই লাটে উঠতে শুরু করে রাজ্যের সরকারি শিক্ষা ব্যবস্থা। তৃণমূল জমানায় পরিস্থিতি আরও খারাপ হয়। মুখ্যমন্ত্রীর ঘোষণার পর রাজ্যের সরকারি স্কুলে পৌঁছে গেছিল রিপাবলিক বাংলা। কি পরিস্থিতি স্কুলগুলির, কতটা নিরাপত্তা রয়েছে ছাত্রছাত্রীদের, সরেজমিনে খতিয়ে দেখল পরিস্থিতি। রাজারহাট অম্বিকা সৌদামিনী বালিকা বিদ্যালয়, আর এই বিদ্যালয় দীর্ঘদিন ধরেই বঞ্চনার শিকার। ছাত্রীদের স্কুল বালিকা বিদ্যালয়, সেই জায়গা থেকে যে স্কুলের গ্রাউন্ড, সেই স্কুলের গ্রাউন্ডে নেই পাঁচিল এবং স্কুলে ঢোকার যে রাস্তা, সেই রাস্তাও কাঁচা। এরই পাশাপাশি স্কুলের যে শৌচাগার, সেখানেও কিন্তু কোথাও গিয়ে খামতি ঘাটতি, এই একাধিক অভিযোগ করছেন স্কুলের শিক্ষিকারা। মুখ্যমন্ত্রীর ঘোষণার পর পরিস্থিতি বদলাবে, আশায় বুক বাঁধছেন স্কুলের শিক্ষকরা। মুখ্যমন্ত্রীর এই উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই। আমরা মাস্টারমশাইরা যারা সরকার পোষিত সরকারি স্কুলে আমরা যারা শিক্ষাদান করি, আমরা এই দিনটার জন্য অপেক্ষা করছিলাম। আমাদের শিক্ষাক্ষেত্রে প্রভূত উন্নতি হবে। আমি মনে করি গার্লস স্কুলে এই যে ভেন্ডিং মেশিন বসানো এবং ড্রিঙ্কিং ওয়াটার ফেসিলিটিসগুলো আমাদের খুবই ভালো লেগেছে এবং উনি যদি এইগুলো ইমপ্লিমেন্টেড হয় আমাদের স্কুলে, আমরা সত্যি মেয়েরা খুবই উপকৃত হবে। মুখ্যমন্ত্রীর ঘোষণায় খুশি মিড ডে মিল কর্মীরাও। আগে যে সরকার ছিল সেই তুলনায় এখন তো মাইনেটা বাড়িয়েছে, তাতে খুশি হয়েছি, কিন্তু আর কি কাজের ক্ষেত্রে আমাদের চাপটাও খুব বেড়ে গেছে। ভালো হয়েছে, আরও যদি একটু বাড়ায় আরও ভালো হবে আমাদের। এতদিন কম মাইনেতেই কাজ করেছি, এখন বাড়াচ্ছে, ভালোই লাগছে। খুব ভালো লেগেছে বাড়িয়ে। আমাদের সংসার আছে, ধর্ম আছে, আমাদের পরিবার আছে, ভালো লেগেছে। মিড ডে মিল থেকে দিদার চুরি করেছে তৃণমূল। স্কুল উন্নয়নের বদলে পকেট ভরেছে তৃণমূল নেতাদের। এবার সরকার বদলেছে, বদলাচ্ছে পরিস্থিতিও। রুমকিদের রিপোর্ট, রিপাবলিক বাংলা। সাধারণের জন্য বিধায়কের অফিস এবং এই অফিস দিনে সারাক্ষণ খোলা থাকবে। মানুষের অভাব অভিযোগ জানানো এবং শুনবেন সেখানে উপস্থিত থাকা ব্যক্তিবর্গ, যা সরাসরি চলে যাবে সেই বিধায়কের কাছে। কার কথা বলছে? শারদত্ত মুখোপাধ্যায়, রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী, যার নামও দেওয়া হয়েছে সেবা কেন্দ্র, এবং তারই আজ উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
বিধাননগরে এবার নতুন করে এমএলএ অফিসের উদ্বোধন করলেন মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কিন্তু নাম দেওয়া হয়েছে সেবা কেন্দ্র। এবার এখানকার যিনি বিধায়ক রয়েছেন ডক্টর শারদ মুখোপাধ্যায়, তিনি এখানে উপস্থিত থাকবেন। চিকিৎসক থেকে বিধায়ক, তারপর রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ মুখোপাধ্যায় মঙ্গলবার তার বিধায়ক অফিসের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মডেল অনুসরণ করেই তো এই সেবা কেন্দ্র মানুষের সেবার জন্য। না না না, এটা বিজেপি মডেল, সব বিজেপি স্টেটে এমপি এমএলএরা করে। বিধাননগরের বিধায়ক শারদ মুখোপাধ্যায়, এই এলাকায় রয়েছে প্রচুর অফিস, অনেকের রুটি রুজির ঠিকানা। এখানকার বিধায়কের সেবা কেন্দ্র সারাক্ষণ খোলা। আসতে পারবেন এবং কোথায় কোথায় আপনাকে পাওয়া যাবে? খোলা রয়েছে, সকালবেলা থেকে রাতে বন্ধের টাইম নেই। আমাদের এই বাচ্চা মেয়েটি মৌমিতা, যে আমাদের রিসেপশন দেখে, ওকে তাড়া দিয়ে বার করি যে বাবা এবার তুই বাড়ি যা। 9টা 9:30 করে বের হয় না, ওকে আমরা তাড়া দিয়ে বাড়ি পাঠাই কিনা। তো আমাদের এখানে প্রচুর রাত্রে, আমি 1টা-1:30 বেরিয়েছি এখান থেকে। 12টা তো নর্মাল টাইম, রাত 12টা। সাধারণের সমস্যার সমাধানে বিধায়কের সেবা কেন্দ্র। এই সেবা কেন্দ্রে জনতাকে স্বাস্থ্যের পরামর্শও দেবেন স্বাস্থ্যমন্ত্রী তথা চিকিৎসক বিধায়ক। এরকম স্বাস্থ্য সংক্রান্ত বিষয় যদি কেউ জানতে চান তাহলে আসতে পারবেন। কেউ যদি চলে আসে, যেহেতু আমি ডাক্তার, যতটা উপদেশ দেওয়া দিয়ে দিই। হ্যাঁ, না এখানে চিকিৎসার জায়গা নেই, রুগী দেখারও জায়গা নেই, মৌখিক উপদেশ কোথায় গেলে ভালো হবে, কাকে দেখালে ভালো হবে, সেগুলো বলে দিই। সপ্তাহে 7 দিনই খোলা থাকবে শারদ মুখোপাধ্যায়ের সেবা কেন্দ্র। 24 ঘন্টা পরিষেবা পাবেন জনতা। সল্টলেকের পাশাপাশি লেক টাউনেও এমন সেবা কেন্দ্র খোলার পরিকল্পনা রয়েছে। মোট 3টি অফিস খোলা হবে বলে জানিয়েছেন বিজেপি বিধায়ক। অর্থাৎ বিধাননগরবাসীর জন্য যাতে কোনো রকম কোনো অসুবিধা না হয়, যে কোনো সময় যাতে সরাসরি বিধায়ককে তারা পান, তার জন্য একদিকে যেরকম মোবাইল নাম্বার খোলা থাকবে, অন্যদিকে তারই অফিস খোলা থাকবে। ভিডিও জার্নালিস্ট অমিত শেঠের সঙ্গে মেঘা, রিপাবলিক বাংলা, বিধাননগর। ব্যাপক বনসৃজন এবং সবুজ ফিরিয়ে আনা, মূলত এটাই লক্ষ্য। আর এই অরণ্য সপ্তাহের সূচনাতে সেই বার্তাই তুলে ধরেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ধ্বংস তো সব করে দিয়েছেন, কিন্তু এই গাছটাকেও ছাড়েননি। দীর্ঘদিন ধরে পরিকল্পনাহীন উন্নয়নের দোহাই দিয়ে কাটা হয়েছে নির্বিচারে গাছ, কমেছে বনাঞ্চল, বদলে হয়েছে কংক্রিটের বিস্তার। সল্টলেকের বনবিতানে অরণ্য সপ্তাহের সূচনার দিন এই নিয়ে পূর্বতন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে অল আউট আক্রমণ শুভেন্দুর। অরণ্য সুন্দরী ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, আপনার আকাশ থেকে দেখলে কষ্ট হবে। 10 বছর আগে কি ঘন জঙ্গল ছিল, আজকে কি অবস্থা হয়েছে। হাসিমারা যাওয়ার পথে তরাই ডুয়ার্সের অবস্থা দেখলে, চালসার অবস্থা, জলদাপাড়ার অবস্থা দেখলে আমাদের সত্যি কষ্ট হয় যে ধ্বংস তো সব করে দিয়েছেন, কিন্তু এই গাছটাকেও ছাড়েননি। জলবায়ু পরিবর্তনের প্রভাব কমাতে, তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে এবং জীব বৈচিত্র্য রক্ষা করতে বনসৃজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। একদিকে পূর্বতন সরকারের দায়িত্বজ্ঞানহীনতাকে সামনে আনা, অন্যদিকে দলীয় কর্মীদের সামাজিক দায়বদ্ধতা বৃদ্ধি, যার মাধ্যমে একটি ইতিবাচক পরিবেশ গড়ে তোলার বার্তাও দিয়েছেন মুখ্যমন্ত্রী। ব্যাপক বনসৃজনের মধ্য দিয়ে আমাদের পশ্চিম বাংলার পরিবেশকে রক্ষা করতে হবে, অরণ্য সম্পদ তৈরি করতে হবে। আমাদের অরণ্য কেন্দ্রিক যে জীবজন্তু রয়েছে তাদের সঙ্গে আমাদের যে পরিবেশ বান্ধব বিষয়গুলি আবহমানকাল ধরে হয়ে এসেছে, তাকে বাঁচাতে হবে। এই অনুষ্ঠান থেকে স্পষ্ট বার্তা দিয়েছেন যে বন দপ্তরকে বলবো যে বেআইনি গাছ কাটা বন্ধ করতে হবে এবং গাছ পাচার যেভাবে হয়ে যাচ্ছে সেটাকে রুখতে হবে। স্বচ্ছতার সাথে বন দপ্তরকে কাজ করতে হবে। মুখ্যমন্ত্রী বলেছেন যে আজকে আমাদের শপথ নিতে হবে যে একটা সবুজায়ন তৈরি করতে হবে, সবুজে ঘেরা শহর তৈরি করতে হবে। প্রকৃতির অমোঘ নিয়মে বৃক্ষই প্রাণ। মুখ্যমন্ত্রীর এই সবুজ অভিযানের ডাকে আশার আলো দেখছেন পরিবেশ প্রেমীরা। প্রকৃতির অকৃপণ দানকে আগলে রেখে নতুন প্রজন্মের জন্য এক বাসযোগ্য সবুজ বাংলা গড়ে তুলতে অঙ্গীকারবদ্ধ শুভেন্দু অধিকারী সরকার। রিপাবলিক বাংলা।
নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।